আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। সিসিজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি জিয়াউল হক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভূগোল ক্লাসে। আমাদের পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত বিষয় হিসেবে আজ আমরা আলোচনায় আসব ভূগোল প্রথম পত্রের নবম অধ্যায়ের ইকোসিস্টেম নিয়ে। আমরা প্রথমে দেখব যে অংশে কোন কোন বিষয়গুলি আমরা আলোচনায় নিয়ে আসব। প্রথমে আসবে ইকোসিস্টেমের সংজ্ঞা, ভূমিকার সাথে সাথে আমরা ইকোসিস্টেমের সংজ্ঞায় আসব। দ্বিতীয়ত আসবে ইকোসিস্টেমের উপাদান। এর উপাদান মূলত দুইটি, এই দুইটি উপাদান নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়টি হচ্ছে ইকোসিস্টেমের বৈশিষ্ট্য। সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত ইকোসিস্টেমগুলি অবস্থিত, অর্থাৎ স্থলজ এবং জলজ ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর নেক্সট ইকোসিস্টেমের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের মূল আলোচনায় যদি আসি, প্রথমে আমরা দেখব যে এর ভূমিকায় দেখা যাচ্ছে যে প্রত্যেক জীব তার নির্দিষ্ট পরিবেশে বাস করে। পরিবেশের দুটি উপাদানের একটি হচ্ছে সজীব উপাদান আর একটি হচ্ছে অজীব বা জড় উপাদান, যেটাকে আমরা জৈব এবং অজৈব উপাদান হিসেবে অভিহিত করে থাকি। পরিবেশের এই দুটি উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে জীবের আবাসস্থল গঠিত হয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সমন্বিত রূপের মাধ্যমে বা সমন্বয়ের মাধ্যমেই সাধারণত কোনো একটা জীবের আবাসস্থল গঠিত হয়ে থাকে। বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম শব্দটি ইংরেজি ইকো অর্থাৎ গ্রিক শব্দ ওইকোস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল বাসস্থান, এবং সিস্টেম শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা। সুতরাং একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবগোষ্ঠী ও তাদের পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে উৎপন্ন যে জালিকার গঠন কাঠামো, সেটাকেই মূলত ইকোসিস্টেম বলা হয়ে থাকে। ইকোসিস্টেম শব্দটি ব্রিটিশ জীববিজ্ঞানী A.G. টামসলে সর্বপ্রথম 1935 সালে ব্যবহার করেন। এর পূর্বে এই শব্দটি সম্পর্কে মানুষের ধারণা ছিল না। আমরা যদি এর সংজ্ঞায় আসি, তাহলে দেখা যাবে যে বিজ্ঞানী টামসলে উনি বলেছেন যে একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশ যখন আন্তঃক্রিয়ার মাধ্যমে একটি বাস্তু সংস্থানগত একক হিসেবে কাজ করে, তখন তাকে ইকোসিস্টেম বলে। আমি আবারও বলতেছি, দেখো, একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশ যখন আন্তঃক্রিয়ার মাধ্যমে একটি বাস্তু সংস্থানগত একক হিসেবে কাজ করে, তখন তাকে ইকোসিস্টেম বলে। যেমন একটি পুকুরের ইকোসিস্টেম, একটি বনভূমির ইকোসিস্টেম, একটি শস্য ক্ষেত্রের ইকোসিস্টেম। ওই ইকোসিস্টেম বলতে সেখানে বসবাসরত জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী একে অপরের সাথে কিভাবে সহাবস্থানে রয়েছে, এটা একটা জালিকার ন্যায় বা জালের ন্যায় গঠন কাঠামো তৈরি করে, এটাকে ইকোসিস্টেম হিসেবে এখানে অভিহিত করা হচ্ছে। অ্যাকর্ডিং টু পেঙ্গুইন ডিকশনারি অফ জিওগ্রাফিতে যেটা বলা হচ্ছে, ecosystem is a ecological system which is formed by the interaction of all living organisms like plants, animals, bacteria, etc. with each other and with the chemical and physical factors of the environment in which they live, all being linked by the transfer of energy and minerals. অর্থাৎ এই জায়গায় ওই কথাগুলি বলা হচ্ছে যে এমন একটি জটিল কাঠামো, ইকোলজিক্যাল সিস্টেম, যেখানে সমস্ত জীব, লিভিং অর্গানিজমস লাইক, এখানে প্লান্টস,
অ্যানিমালস, ব্যাকটেরিয়া প্রভৃতি একে অপরের সাথে রাসায়নিক এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবেশের সাথে যে সম্পর্কটা তৈরি করতেছে, কোন সম্পর্ক? যে একে অপরের মধ্যে বিভিন্ন শক্তি এবং খনিজের যে সরবরাহ বা আদান প্রদানের যে প্রক্রিয়াটা, সেটাকেই এখানে মূলত ইকোসিস্টেম হিসেবে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা পরিবেশে জীব এবং উদ্ভিদ এবং অন্যান্য যে সমস্ত নন অর্গানিজম যেগুলি আছে, অর্থাৎ জড় বস্তু যেগুলি আছে, যেমন সূর্যের আলো বা শক্তি, এখানে রাসায়নিক যে সমস্ত ক্রিয়া, বিভিন্ন যে আলো, বাতাস, মাটি, এই সমস্ত বিষয়গুলি অন্যান্য জীবের সাথে যে আন্তঃসম্পর্ক সৃষ্টি করে অবস্থান করে, সেটাকেই মূলত এখানে ইকোসিস্টেম হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি জীবজগৎ এবং তাদের স্বাভাবিক আবাসই হচ্ছে ইকোসিস্টেম। জীবজগৎ এবং তাদের স্বাভাবিক আবাসই হচ্ছে ইকোসিস্টেম। ওকে, আমরা নেক্সটে যাই। ইকোসিস্টেমের উপাদানে যদি আমরা আসি, ইকোসিস্টেমের উপাদানকে মূলত দুইটি অংশে বিভক্ত করা, অর্থাৎ প্রধানত দুটি উপাদান এখানে রয়েছে। একটা হচ্ছে জৈব উপাদান বায়োটিক, আর একটা হচ্ছে অ্যাবায়োটিক অর্থাৎ অজৈব উপাদান। এখানে জৈব উপাদান বলতে, ইকোসিস্টেমের জৈব উপাদান বলতে কোনো ইকোসিস্টেমে বসবাসকারী জীবসমূহকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে এখানে জৈব উপাদান হিসেবে অভিহিত করা হচ্ছে। এই সকল জীব হলো ছত্রাক, উদ্ভিদ, প্রাণী এবং ক্ষুদ্র অণুজীব। অজৈব উপাদানগুলি হচ্ছে ইকোসিস্টেমের অজৈব উপাদানগুলির মধ্যে শক্তি, তাপমাত্রা, জলবায়ু, মৃত্তিকা, পুষ্টি সরবরাহ ইত্যাদি প্রধান। ইকোসিস্টেমের শক্তির প্রধান উৎসই হলো সূর্য, আর সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদে এই শক্তির সূচনা হয়ে থাকে। আমরা যদি এটাকে চিত্রে দেখি, এখানে জৈব বা সজীব উপাদানগুলিকে আবার আমরা তিনটি ভাগে বিভক্ত করে থাকি। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক, প্রডিউসার, কম্পোজার এন্ড ডিকম্পোজার। এই উৎপাদক আবার কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে তিন প্রকারের হয়ে থাকে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, উৎপাদকগুলি হচ্ছে সবুজ উদ্ভিদ, প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং সবুজ যে সমস্ত উদ্ভিদগুলি থাকে সেগুলি মূলত এখানে উৎপাদক হিসেবে কাজ করে থাকে। এর সাথে সাথে এখানে প্রভাবক হিসেবে কাজ করে সূর্যের আলো, বিভিন্ন শক্তি, তাপমাত্রা, জলবায়ু, মৃত্তিকা, অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি এখানে উৎপাদককে তার কাজ সাবলীলভাবে করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। খাদককে আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করি। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তর বা তৃতীয় স্তরের খাদক হিসেবে এখানে হাইলাইট করা হয়ে থাকে। এবং সর্বশেষ এই সমস্ত উদ্ভিদ বা প্রাণী, দ্যাট ইজ জীব, মারা যাওয়ার পরে পরবর্তীতে আবার যে মৃত্তিকার সাথে মিশে পচে গলে যায়, সেটা করার ক্ষেত্রে যেটা ভূমিকা রাখে সেটাকে বলা হচ্ছে এখানে বিয়োজক। ইকোসিস্টেমের বৈচিত্র্যের মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রথমে যেটা দেখা যাবে স্থান, সময়, একক। কোনো একটি নির্দিষ্ট স্থানে সময় এবং এককের জৈবিক উপাদানসমূহ ও ভৌত পরিবেশের সার্বিক অবস্থা নির্দেশ করে হচ্ছে ইকোসিস্টেম। সুতরাং কোনো একটা জায়গায়, যেমন আমরা এখানে বললাম যে পুকুরের ইকোসিস্টেম, হ্রদের ইকোসিস্টেম, বনভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম, সমুদ্রের ইকোসিস্টেম, অর্থাৎ যে কোনো ইকোসিস্টেমই হোক না কেন, সেটা একটি নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের এবং এককের জৈবিক উপাদানসমূহ ও ভৌত পরিবেশের সার্বিক অবস্থা নির্দেশ করবে। আমরা আগেই বলেছি যে ইকোসিস্টেমের মূল উপাদান হচ্ছে দুইটি, একটা হচ্ছে জৈব উপাদান আর একটি হচ্ছে অজৈব উপাদান। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট অবস্থান থাকবে, অর্থাৎ বাস্তুতন্ত্রের একটি সুনির্দিষ্ট অবস্থান থাকে, অর্থাৎ এটি পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে। পুরো পৃথিবীব্যাপী এটা যখন বিবেচনা করা হবে তখন সাধারণত সেটা বায়োমে পরিণত হবে। বাট ইকোসিস্টেম হতে গেলে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বা ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে এক একটা ইকোসিস্টেম তৈরি হয়ে থাকে।
4 নম্বর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। বাস্তুতন্ত্রে জৈব ও অজৈব উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যেমন সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদ সূর্যের আলোর উপর নির্ভরশীল। এইভাবে প্রত্যেকটি জৈব উপাদান অজৈব উপাদানের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল এবং সম্পর্কযুক্ত। উন্মুক্ত ব্যবস্থা 5 নম্বরে, বাস্তুতন্ত্র একটি উন্মুক্ত সিস্টেম। সেখানে যে কোনো শক্তি বা উপাদান প্রবেশ করতে পারে, আবার সেখান থেকে বিলুপ্ত হতে পারে বা বেরও হতে পারে। ইটস এ ওপেন সিস্টেম। 6 নম্বর হচ্ছে প্রক্রিয়া। প্রতিটি বাস্তুতন্ত্র একটি নিয়মিত প্রক্রিয়া। এখানে প্রতিনিয়ত বিতরণ এবং ভোগ প্রক্রিয়া বিরাজমান থাকে প্রত্যেকটা জায়গাতেই, অর্থাৎ এটা চলমান একটা প্রক্রিয়া। এখানে সবসময় কিছু বিষয় এখানে করবে, প্রবেশ করবে, আবার কিছু বিষয় এখান থেকে বের হবে। যেমন একটা পুকুরের বাস্তু সংস্থানের কথা যদি বলা হয়, পুকুরের বাস্তু সংস্থানের মধ্যে উৎপাদক যারা আছে তারা উৎপাদন করতে থাকবে। এর মধ্যে কিছু উৎপাদনকারী শক্তি বা উদ্ভিদ যেগুলি আছে এগুলি বিলুপ্ত হয়ে যাবে বা মরে যাবে, সেটা পচে আবার মাটির সাথে মিশে গিয়ে সেটা রাসায়নিক বা জৈবিক শক্তি হিসেবে অন্যান্য জীবের মধ্যে সঞ্চারিত হবে। এইভাবে পরবর্তীতে আবার খাদকের মাধ্যমে কিছু উপাদান, অর্থাৎ এই ইকোসিস্টেমের উপাদান কিছু এখান থেকে বিলুপ্ত হবে, আবার নতুন করে কিছু যুক্ত হবে। অর্থাৎ এটা একটা নিয়মিত প্রক্রিয়া বা রেগুলার সিস্টেমের মধ্যে পড়ে যায়। 7 নম্বর হচ্ছে ভারসাম্যের অবস্থান। যে কোনো বাস্তুতন্ত্রে সকল ধরনের প্রক্রিয়ার মধ্যে একটি ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়, যা সকল উদ্ভিদ, প্রাণী ও অজৈব অংশের বর্তমান অবস্থা নির্দেশ করে। অর্থাৎ প্রত্যেকটা ইকোসিস্টেমের মধ্যে একটা ভারসাম্য বিরাজ করতে হবে, আর এটা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সেখান থেকে ইকোসিস্টেম বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ওকে, ইকোসিস্টেমের শ্রেণী বিভাগ। পৃথিবীর সমগ্র ইকোসিস্টেমকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে স্থলজ বাস্তু সংস্থান, একটি হচ্ছে জলজ বাস্তু সংস্থান। স্থলজ বাস্তু সংস্থানকে বা ইকোসিস্টেমের মধ্যে উল্লেখযোগ্যগুলি হল একটি শস্যক্ষেত্রের ইকোসিস্টেম, কোনো একটি বনভূমির ইকোসিস্টেম, কোনো একটি তৃণক্ষেত্রের ইকোসিস্টেম, কোনো একটি মরুভূমির ইকোসিস্টেম। আর স্থলজ ইকোসিস্টেমের মধ্যে এখানে জলজ ইকোসিস্টেম হবে। জলজ ইকোসিস্টেমের মধ্যে ইকোসিস্টেমের উল্লেখযোগ্যগুলি হল পুকুর বা হ্রদের ইকোসিস্টেম এবং সমুদ্রের ইকোসিস্টেম। আমরা উদাহরণ হিসেবে দুই একটি বিষয় এখানে দেখব। একটি পুকুর বা হ্রদের ইকোসিস্টেম। জীবমণ্ডলের পরিসর অনেক বিস্তৃত হওয়ায় পরিবেশবিদগণ ইকোসিস্টেমের ধারণা ব্যাখ্যার জন্য সাধারণত ছোট পরিসরের কোনো বিষয়, যেমন পুকুর বা শস্যক্ষেত্র বা একটি নদী বা একটি বনভূমি বা একটি মরুভূমির ইকোসিস্টেমকে বর্ণনা করে থাকেন। আর ঠিক এভাবেই সমগ্র পৃথিবী একটি ইকোসিস্টেমের আওতাভুক্ত হয়ে যায়। অন্যান্য বাস্তব রীতির মতো পুকুরের ইকোসিস্টেমেও দুই ধরনের উপাদান রয়েছে। একটি হচ্ছে জৈব উপাদান, একটি হচ্ছে অজৈব উপাদান। একটি পুকুরের ইকোসিস্টেমে অজৈব উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পানি, দ্রবীভূত খনিজ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সৌরতাপ ও শক্তির অন্যান্য উৎসসমূহ। আর জৈব উপাদানসমূহের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে এর মধ্যে সবুজ উদ্ভিদ, শৈবাল, মাছ সহ নানা প্রকার প্রাণী এবং ক্ষুদ্র অণুজীব। জৈবিক উপাদান আবার নিম্নোক্ত বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। 1 নম্বর হচ্ছে উৎপাদক, প্রডিউসার, এর মধ্যে রয়েছে সবুজ উদ্ভিদ। দ্বিতীয়টি হচ্ছে খাদক, কম্পোজার, কনজিউমার, ভোগকারী বস্তু, এর মধ্যে হচ্ছে প্রাণী এবং মানুষ রয়েছে। তৃতীয়টি হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার, পচনকারী বস্তু, যেটা ক্ষুদ্র অণুজীব, ব্যাকটেরিয়া।
এটা হচ্ছে পুকুরের ইকোসিস্টেমের কিছু উপাদান। একটা অজৈব উপাদান, জৈব উপাদান। জৈব উপাদানকে আমরা এখানে 3টা ভাগে বিভক্ত করেছি: উৎপাদক, খাদক এবং বিয়োজক। অর্থাৎ জৈব উপাদান বলতে জৈব উপাদানগুলি এই বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত। জাস্ট আমরা একটি পুকুর বা হ্রদের একটা ইকোসিস্টেমের চিত্র এখানে দেখতে পাচ্ছি। আমরা পাশে এদিকে আমরা সবুজ উদ্ভিদ বা ঘাস, তৃণজাতীয় গাছপালা আমরা দেখতে পাচ্ছি। এখানে এখানে প্রাণী হিসেবে, অর্থাৎ এখানে এটাকে খাদক বলা হচ্ছে। এখানে বক পাখি বা সারস পাখি এখানে রয়েছে। এগুলি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এখানে রয়েছে। তারপরে মাঝারি ধরনের মাছ এবং বৃহৎ মাছ। এখানে কিছু ডিকম্পোজার বা বিয়োজক যেটাকে আমরা বলি থেকে এগুলি রয়েছে। অর্থাৎ এটা আদর্শ একটি হ্রদের ইকোসিস্টেমের চিত্র এখানে দেখানো হয়েছে। আমরা যদি একটা পুকুরের ইকোসিস্টেমের মধ্যে কিছু বিষয় দেখি, প্রথমত হলো উৎপাদক। এই উৎপাদকের মধ্যে জলজ উদ্ভিদ রয়েছে, যেগুলিকে আমরা বলে থাকি শৈবাল, হাইড্রিলা, এজোলা এবং অন্যান্য অ্যাকোয়াটিক যে সমস্ত উদ্ভিদগুলি রয়েছে সেগুলি হচ্ছে এখানকার উৎপাদক। এরপর আমরা খাদকের কথা বলেছিলাম। খাদক 3 প্রকারের এখানে: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদক ক্ষুদ্র কীটপতঙ্গ ও ছোট মাছ, এগুলি হচ্ছে প্রথম স্তরের খাদক, যেগুলি জলজ উদ্ভিদগুলিকে খেয়ে জীবন ধারণ করে থাকে। এই ক্ষুদ্র কীটপতঙ্গ এবং ছোট মাছ যেগুলি, এগুলিকে আবার খেয়ে জীবন ধারণ করে দ্বিতীয় স্তরের খাদক। এর মধ্যে ব্যাঙ, কচ্ছপ, মাঝারি আকৃতির মাছ, এগুলি প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে থাকে। এই দ্বিতীয় স্তরের খাদককে আবার বড় মাছ, সাপ, জলচর পাখি, এরা আবার এগুলিকে ভোগ করে থাকে। এখানে মানুষও এখানে আসতে পারে, অন্যান্য মানুষ। বাট এখানে একটি পুকুরের বাস্তুসংস্থানের আদর্শ চিত্র এখানে দেখানো হচ্ছে। এই তৃতীয় স্তরের খাদকের মধ্যে এখানে মানুষ সহ অন্যান্য বড় প্রাণী বা জলচর পাখি, মাছ, সাপ এগুলিও আসবে। এরপরে যখন এই তৃতীয় স্তরের খাদক যখন তার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, সেটা আবার মৃত্তিকার সাথে মিশে যাবে, অর্থাৎ তার দেহ মাটির সাথে মিশে যাবে। এটা পরবর্তীতে মাটিতে মিশানোর ক্ষেত্রে বা পচানোর ক্ষেত্রে যে বিষয়টা বা যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় বিয়োজক। এই বিয়োজকের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। পরবর্তীতে এটা মাটির সাথে মিশে জৈব এবং অজৈব যৌগে পরিণত হবে, যেটা পরবর্তীতে আবার উদ্ভিদ, অর্থাৎ সবুজ উদ্ভিদ যেটা, এটা গ্রহণ করে তার জীবন প্রক্রিয়া পরিচালনা করবে। এই হচ্ছে মূলত একটি আদর্শ পুকুরের বাস্তুসংস্থানের নমুনা চিত্র, যার শক্তির মূল উৎসই হচ্ছে এই সূর্য। ইকোসিস্টেম সম্পর্কে ধারণা আরও স্পষ্ট করার জন্য আমরা একটি সুন্দরবনের একটা ইকোসিস্টেমের নমুনা দেখব এখানে। সুন্দরবনের ইকোসিস্টেমের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদক দিয়ে যদি শুরু হয়, উৎপাদক, এখানে উৎপাদকের মধ্যে প্রথমেই যেটা আমরা দেখব এখানে অরণ্য, অর্থাৎ বন জঙ্গল, ভূমি, গাছপালা, পরাশ্রয়ী যে জীব রয়েছে, নানা উদ্ভিদ, ফার্ন, তৃণ, এগুলি মূলত উৎপাদকের ভূমিকায় রয়েছে এবং উৎপাদক হিসেবে এগুলি কাজ করে থাকে। এদেরকে খেয়ে প্রথম স্তরের খাদক যারা, এরা জীবন ধারণ করে থাকে। এর মধ্যে কাঠবিড়ালি, বানর, হরিণ, পাখি। আবার এই প্রথম স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে দ্বিতীয় স্তরের খাদক, অর্থাৎ শিয়াল, পাইথন, নেকড়ে। এবং সর্বশেষ এই দ্বিতীয় স্তরের যে খাদক রয়েছে, এদেরকে খেয়ে জীবন ধারণ করে সর্বোচ্চ স্তরের খাদক যারা, এরা হলো বাঘ, সিংহ, বাজ পাখি, এরা হচ্ছে সর্বোচ্চ খাদক। অর্থাৎ এইগুলির অনেকটাই হচ্ছে ফুড চেইন নামে পরিচিত বা খাদ্য শৃঙ্খল নামে পরিচিত। এর মধ্যে যদি কোনো একটি স্তর বা কোনো একটি উপাদান যদি এখান থেকে বিলুপ্ত হয়ে যায় কোনো কারণে, তাহলে পুরো সিস্টেমটাই ধ্বংসের মুখে পতিত হবে।
আমরা সুন্দরবনের অর্থাৎ গরান বনভূমি যেটাকে বলি, স্রোতজ বনভূমির কিছু উদ্ভিদ এখানে দেখানো হচ্ছে। এটা গোলপাতার গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ, এটা অন্যান্য যে সমস্ত উদ্ভিদ রয়েছে, এটা ঠেসমূল জাতীয় কিছু গাছ এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ সুন্দরবনের ইকোসিস্টেমের একটা নমুনা চিত্রের অবস্থান দেখানো হচ্ছে। এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের ফেসবুক আইডি থেকে কমেন্টস করতে পারো এবং মেসেঞ্জারে মেসেজ করেও পাঠাতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।